সন্ধেবেলা বাড়ি ফেরার পর ঘরের দরজা জানালা আষ্টে পৃষ্ঠে বন্ধ করেও রেহাই পায়নি। শেষ পর্যন্ত টেপ রেকর্ডারের শরণাপন্ন হয়েছে। বাইরের কোলাহলের চেয়ে এক পর্দা জোরে শরৎ আর সেতারের যুগলবন্দি ভেসে আসছে। দেবতারা মেয়ে ও পুরুষ নির্বিচারে নানা গুণের অধিকারী হয়েও সবাই কালা হয়ে গেলেন কিভাবে, তাই নিয়ে একটা গবেষণা শুরু করা যায় কি না ভাবছিল মিহির। বিশ্বকর্মার মতো ডাক সাইডের যন্ত্র বিশারদ তো অত্যন্ত নিজের জন্যে একটা হিয়ারিং এড তৈরি করতে পারতেন, তাহলে নিশ্চয় আজ স্পিকার ফাটিয়ে রেকর্ডগুলো বাজত না। লোডশেডিংয়ের একমাত্র উপকারিতার কথা ঠিক 8:30টায় টের পেল মিহির। অন্ধকারে যে এত শান্তি কে জানত। 3টে বাড়ি পেরিয়ে 4 তলার ফ্ল্যাটে একটা চামচ খসে পড়লেও এখন শুনতে পারে সে। ভ্যাপসা গরম না থাকলে হয়তো ইজি চেয়ারে ঘুমিয়েই রাত কেটে যেত তার। এখনও কারেন্ট আসেনি। এতক্ষণে খেয়াল হলো জানালাগুলো বন্ধ রয়েছে। তৃতীয় জানালাটা খুলে পেছন ফেরার আগেই গায়ের রক্ত হিম করা ভয়ঙ্কর একটা আর্তনাদ তাকে শিউড়ে দিল। অত্যন্ত সংক্ষিপ্ত সেই শব্দ, শুরু না হতেই যেন শেষ হয়ে গেল। একেবারে আশেপাশের ব্যাপার। পাড়ার প্যান্ডেলে মাইক চললে শুনতেও পেত না, কিন্তু দূরে থেকে ভেসে এলেও ভয়াবহতা একটুও কমেনি। আতঙ্কে ভরা যেন একটা প্রতিবাদ, নিশ্চয়ই ব্যর্থ প্রতিবাদ। মুহূর্তের ব্যবধানে পরপর জোরালো হুইসেলের আওয়াজ পরিস্থিতিটাকে আরো ভয়ঙ্কর করে তুলল। মিহির টর্চের আলোয় রিস্ট ওয়াচে দেখল 10:25। চটিতে পা গলিয়ে বাইরে বেরিয়ে এলো মিহির। এক ফালি বারান্দায় দাঁড়িয়ে ভাববার চেষ্টা করছে শব্দটা কোত্থেকে এলো। ওদের রাস্তা থেকে নিশ্চয়ই নয়। লোডশেডিং হলেও অন্ধকারে চোখ সয়ে গেছে। কোনো জনমনীষীর চিহ্ন নেই পথটায়। ঘরে ঢুকে চাবিটা হাতে নিয়ে বেরিয়ে এসে দরজায় তালা দিচ্ছে ছুটন্ত পায়ের আওয়াজ কানে ভেসে এলো তার। ছেঁড়া ছেঁড়া কয়েকটা কথাও। মিহির পেছন ফিরে তাকাবার আগেই তার নাম ধরে ডাকাডাকি শুরু হয়ে গেল। দুটো গলা শুনেই চিনতে পারে সে। ক্লাবের ছেলে। দলে অবশ্য 5-6 জন আছে। মিহিরদা, শিগগিরি। যোগুবাবু, একেবারে শেষ। কথাটি শেষ হওয়ার সাথে সাথে সকলে মিলে ছুটতে শুরু করে দিল। মিহির ভাবে হুইসেলের শব্দ শুনেই বোঝা উচিত ছিল যে পাড়ার ভলেন্টিয়াররা টহল দিচ্ছিল। কিছুদিন ধরে বেজায় চুরি শুরু হয়েছে এ পাড়ায়। নাইট গার্ডের ব্যবস্থা চালু করেছে ক্লাবের ছেলেরা মিলেই। তাও প্রায় দিন 10 হলো। নাইট গার্ডরা রাস্তায় ছিল বলেই সঙ্গে সঙ্গে চোখে পড়েছে ঘটনাটা। 3 তলার ওপর থেকে যোগুবাবু ছিটকে পড়েছেন রাস্তার ওপরে। মিহিরের বাড়ির ঠিক পেছনের রাস্তায় যোগুবন্ধু রায়ের বাড়ির সামনে পৌঁছাবার আগেই আলো এসে গেল। একটা স্ট্রিট ল্যাম্পের আলো পড়েছে যোগুবন্ধুর লণ্ডভণ্ড দেহের ওপর। খালি গা, ধুতিটা ছিঁড়ে খড়ে গেছে। শরীরটা ডান পাশে কিছুটা কাত হয়ে আছে। একটা পা দুমড়ে রয়েছে আর একটা নিচে। বেশ কয়েকজন গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে আছে। ডাক্তার হালদার নিচু হয়ে বসে কি সব পরীক্ষা করছেন। দেখেই বোঝা যায় করতে হয় তাই করা। যোগুবাবুকে আর বাঁচাবার কোনো উপায় নেই। ডাক্তার হালদার উঠে দাঁড়িয়ে বললেন, মিহিরবাবু, সরি। পুলিশে খবর দেওয়া হয়েছে? আমার বাড়ি থেকে ওরা খবর দিয়ে দিয়েছে। পুলিশ ও অ্যাম্বুলেন্স দুটোই। কিন্তু মিহির স্পট ডেড। আমি তো মিনিট 3 মধ্যে এসেছি। কিছুই আর করার নেই। সমীর মিহিরের হাত টেনে বলল, ওই দেখুন, 3 তলার দরজাটা খোলা। এখান থেকেই দেখা যাচ্ছে। 2 পা পিছিয়ে এসে ওপর দিকে মুখ তুলে তাকালো মিহির। দোতলা বাড়ি। 3 তলায় শুধু একটা ঘর। মোটর গ্যারেজের মালিক যোগুবন্ধু রায় বছর 6 হলো বাড়ি তৈরি করে এখানে বাস করছেন, কিন্তু বাড়ির কাজ শেষ করতে পারেননি।
বাইরের দেয়ালে কোথাও প্লাস্টার নেই। দোতলা ও 3 তলার কয়েকটা দরজার সামনে লোহার শিকগুলো সুর বার করে জানান দিচ্ছে যে এসব জায়গায় বারান্দা হওয়ার কথা ছিল। জগবন্ধু বাবু কোথা থেকে মরণঝাঁপ দিয়েছেন সেটার হদিশ পাওয়ার জন্য গোয়েন্দার চোখের প্রয়োজন নেই। 3 তলার ঘরটার দরজা খোলা, আর তার সামনেই একটা লোহার শিক থেকে ঝুলছে এক ফালি সাদা কাপড়। সম্ভবত জগবন্ধু বাবুর পড়ার সময় ধুতিটা আটকে গিয়েছিল। ভিড় ক্রমেই বাড়ছে। মিহির বলল, দীপক, ডেড বডি যেন কেউ টাচ না করে। আমরা কর্ডন করেই রেখেছি মিহিরদা। বাড়িতে বোধহয় কেউ নেই। তাছাড়া পুরো বাড়িটা তো ঘটঘট করছে। ইনফ্যাক্ট আমি আজকে এই রাস্তায় টহল দিচ্ছিলাম। বলতে গেলে 200 গজের মধ্যেই এই কাণ্ডটা ঘটেছে, অবশ্য আমার চোখের সামনে নয়, পেছনে। কথাগুলো বলতে বলতেই যেন গা শিরশির করে দীপকের। প্রচুর কলিং বেল টিপেছি, সাড়া পাইনি। আচ্ছা, তারপর কি করলি তুই? পেছনে ফিরেই হুইসেল দিয়ে ছুটে এলাম। না, টাচ করিনি। তারপর অবস্থা দেখে বারবারই হুইসেল দিতে লাগলাম। তখনও একবার বাড়িটার দিকে ভালো করে দেখেছি। না, কোনো ঘরে কোনো আলো জ্বলছিল না। হাতের ইঙ্গিতে দীপক, অরুণ ও সমীরকে নিয়ে রাস্তার অপর পারে অপেক্ষাকৃত নির্জন অংশে সরে এলো মিহির। তুই তাহলে যোগুবাবুর পড়ার পর মুহূর্ত থেকেই বলতে গেলে বাড়ির সামনেই রয়েছিস। হ্যাঁ মিহিরদা। কাউকে বেরোতে দেখিসনি বাড়ি থেকে? কেউ না। তাছাড়া মিনিট খানেকের মধ্যেই আমাদের পুরো পার্টি এসে পড়েছিল। তারপরে আলো এসেছে। তাছাড়া অন্ধকার থাকলেই বাকি ওই তো সদর দরজা, হাত পাছের মধ্যে। বাড়ি থেকে বেরোবার জন্য অন্য কোনো পথ নেই? না, নেই। অরুণ ও সমীর সমস্বরে জানিয়ে দেয়। খানিকটা যেন আপন মনেই বলে মিহির, এক যদি কোনো জানালা টানালা খুলে কোনো জায়গা দিয়ে। মিহিতা, মনে হচ্ছে তোমার জন্য একটা কিছু সন্দেহ হয়েছে। সুইসাইড নয়? মিহিরের হয়েই দীপক যেন উত্তর দিল। যোগুবাবুর চিৎকারটা, প্রচণ্ড একটা ভয়। ঠিক এই কথাটাই ঘুরছিল মিহিরের মনে। আত্মহত্যা করার সময়ও মানুষ শেষ মুহূর্তে বাঁচার চেষ্টা করে ঠিকই, কিন্তু যোগুবাবুর আর্তনাদটাকে সে কিছুতেই যেন মেলাতে পারছে না। কাউকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার সময় বরং এমন একটা আর্তনাদ গলা চিরে বেরিয়ে আসাটা স্বাভাবিক। আবার অন্যদিকে শরীরটা যেভাবে পড়ে রয়েছে ঠিক পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলার মতো ভঙ্গি নয়। সেক্ষেত্রে মুখ থুবড়ে পড়াটাই প্রত্যাশিত। অবশ্য ধুতিটা ফেঁসে গিয়েছিল শিকের সঙ্গে। তার জন্য যদি একটা সিগারেট ধরিয়ে মিহির বলল, পুলিশ আসার আগে আর মাথা খামিয়া লাভ নেই। বাড়ির ভেতর যতক্ষণ না ঢোকা যাচ্ছে। না মিহিরদা, পুলিশ আসার আগেই বোধহয় ঢুকতে পারা যাবে। শিবশরণ যোগীবাবুর ভাগ্নেদের ডাকতে গেছে, এক্ষুনি এসে পড়বে। মিহির ঠোঁট থেকে সিগারেটটা সরিয়ে ভুরু উঁচু করে তাকালো অরুণের দিকে। চার ভাগ্নে মিলে আজ আবার যাত্রা দেখতে গেছে ওই মহাপূজা সমিতির ওখানে। শিবশরণ পাশের ওই রায়বাবুদের বাড়ির ড্রাইভার, ও জানতো, তাই সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ছুটেছে খবর দিতে। অরুণের কথা শেষ হওয়ার আগেই মোড়ের মাথায় গাড়ির হেডলাইট পাক নিল। পরপর 2টো গাড়ি আসছে, পুলিশের জিপ নয়। গাড়ি থামার আগেই মিহির এক ঝটকায় সিগারেটটা ফেলে অভ্যাসবশত পা দিয়ে সেটা পিষতে পিষতেই যেন চাঙ্গা হয়ে উঠল। তারপর বলল, দীপক, অরুণ, আগে আমি ওই বাড়িতে ঢুকবো। তোরা দুজন শুধু আমার সঙ্গে থাকবি। তোরা ওদের চিনিস বলেই বলছি। আর সমীর, তুই বাইরের দরজায় থাকবি। পুলিশ এলে বলে দিস। সবাই ক্লাবের ছেলে, না হলে এত সহজে তাদের হুকুম উপস্থিত লোকে কোনো মতেই মানত না। দীপক ও অরুণ প্রায় টেনে এনেছে অমলকে। তারই কাছে বাড়ির চাবি। বাকি 3 ভাই বাইরে রয়েছে। মিহির বলেছে একজন সঙ্গে থাকলেই যথেষ্ট। অমলের মুখে কোনো কথা নেই, এখনও সে হতচকিত। পুরো ব্যাপারটা যেন উপলব্ধি করতে পারছে না। যন্ত্রের মতো শুধু নির্দেশ পালন করে যাচ্ছে। ইয়েল লকে চাবি ঢুকিয়ে দরজার পাল্লা ঠেলা মাত্র খুলে গেল। ভেতরে ঘুরঘুটে অন্ধকার। অমল হাত বাড়িয়ে
বাঁদিকে সুইচ বোর্ডে দুটো সুইচ টিপল। এক ফালি প্যাসেজের সামনে একটা ঘর, আর এই প্যাসেজের ডান ধার দিয়েই উঠে গেছে দোতলার সিঁড়ি। চারধারে চোখ বুলিয়ে মিহির জিজ্ঞেস করল, একতলা ও দোতলায় কি আপনারা 4 ভাই থাকেন? না, আমরা সবাই দোতলাতেই থাকি। একতলায় শুধু বসবার ঘর ব্যবহার করা হয়, ব্যাস। বাকি সব ঘর তো বন্ধ আছে। বন্ধ মানে কি চাবি দেওয়া? না, ছিটকিনি। দোতলায় আপনারা কি নিজেদের ঘরে তালা দিয়ে বেরিয়েছিলেন? না না, তালা দেওয়াই নেই, শুধু বাইরের থেকে বন্ধ। বাড়িতে আছে কে? লোকও তো নেই। সদর দরজাটা টেনে বন্ধ করতে করতেই মিহির বলল, বেশ বেশ। শোন অরুণ, তুই একতলা আর দীপক তুই দোতলাটা একটু ভালো করে দেখে আয়। প্রত্যেকটা ঘর, বাথরুম সব দেখবি। কোথাও কোনো জানালা বা দরজা খোলা আছে কি না সেটাও দেখবি। যেখান থেকে বাড়ির ভেতর থেকে কেউ পালাতে পারে। হ্যাঁ, সেটাই উদ্দেশ্য। চলুন অমলবাবু, আমরা সোজা 3 তলায় যাই। অমলকে অনুসরণ করে সিঁড়িতে উঠতেই মিহির শুনতে পেল আপন মনে বিড়বিড় করছে অমল, ভাবাই যায় না, একেবারে অসম্ভব। যোগুবাবু কি 3 তলাতে থাকতেন? হ্যাঁ। মিহির বুঝল এ সেই জাতের একজন যাকে খুঁচিয়ে প্রশ্ন না করলে কিছু জানা সম্ভব নয়। আপনার মামার আত্মহত্যা করার কি কারণ থাকতে পারে? তা বলতে পারছি না, তবে ব্যবসাটা কিছুদিন তেমন ভালো যাচ্ছিল না তো, মানে। আর কিছু নয়? এর বেশি তো জানি না। কিন্তু আপনি তো আজ বেশ অবাক হয়েছেন দেখলাম। হ্যাঁ, হয়েছি। উইলসন কোম্পানি আমাদের বহুদিনের বড় কাস্টমার। তারা অন্য গ্যারেজে চলে যাওয়ায় মামা একটু মুষড়ে পড়েছিলেন, কিন্তু তা বলে। 3 তলায় পৌঁছে ছাদের দরজার ছিটকিনি খুলল অমল। এক ফালি ছাদ পেরিয়ে একপাশে যোগুবাবুর ঘর। মিহির বলল, মামাকে একেবারে 3 তলায় আটকে রেখে সবাই মিলে যাত্রা শুনতে বেরিয়ে গেলেন? মামাকে খাবার দিয়ে রোজই রাত্রিরে আমরা ছাদের দরজা বন্ধ করে নিচে নেমে যাই। যোগুবাবুর ঘরের সামনে পৌঁছে মিহির দেখল দরজাটা ভেতর থেকে বন্ধ। বন্ধ? অমল এগিয়ে এসে চাবির তোড়া থেকে একটা চাবি ঢুকিয়ে দিল ইয়ের লকে। একটা আতপ্যাচ, তারপরে একটু ঠেলা দিতেই দরজা খুলে গেল। অমলকে বাধা দিয়ে মিহির নিজে প্রথমে প্রবেশ করল ঘরের মধ্যে। প্রবেশ করেই এক মুহূর্ত থমকে দাঁড়ালো। উল্টো দিকের দেয়ালে সেই ভয়ঙ্কর দরজাটা যেন আবছা একটা আলোর আয়তক্ষেত্র। রাস্তার আলো সরাসরি ঘরে ঢোকার কোনো সংযোগ নেই। ঘরের 2টো জানালা খোলা, কিন্তু তাতে দুর্ভেদ্য লোহার গ্রিল। অমলবাবু, আলোটা জ্বেলে দিন। আলো জ্বালার প্রায় সঙ্গে সঙ্গেই দীপক আর অরুণ ধূপ ধাপ করে ঘরে এসে ঢুকল। একতলা দোতলা মিলিয়ে 5টা জানালা খোলা ছিল, কিন্তু প্রত্যেকটাতেই পদ্ম ফুলওয়ালা এমন লোহার গ্রিল যে সেখান দিয়ে কারোর ঢোকা বা বেরোনো সম্ভব নয়। ঘরের বাঁ দিক চেপে একটা দরজা দিয়ে ঘরে ঢুকেছে ওরা। তারই ঠিক বিপরীতে পশ্চিমের দেয়ালের দরজা দিয়ে পড়ে গেছেন যোগুবাবু। ঘরটা উত্তর দক্ষিণে বিস্তৃত। সেইভাবেই লম্বা করে পাতা রয়েছে খাটটা। অবশ্য খাট না বলে পালঙ্ক বলাই ভালো। প্রাচীনকালের কারুকার্যওয়ালা বিশাল চেহারার বাংলা খাট। ঘরের জানালাগুলো শুধু উত্তর ও দক্ষিণ দেয়ালে। পশ্চিমের 2টো করে দরজা। যে দরজা দিয়ে ঘরে ঢুকেছে তার ডান পাশের দরজাটি বাথরুমের। পশ্চিমের দেয়ালের দ্বিতীয় দরজাটি বন্ধ রয়েছে। তার সামনে এলোমেলো ও ময়লা জামাকাপড় ভরা একটা আলনা, একটা কাঠের আলমারি, ছোট্ট তেপায়া একটা টেবিল, আর খাটের নিচে কয়েকটা স্টিল ট্রাঙ্ক। আর আছে দরজার পাশেই কয়েক জোড়া জুতো। ঘরের শ্রীহীন দশাটা বেশ চোখে পড়ে। খাটের কাছে এগিয়ে গিয়ে মিহির লক্ষ্য করল মশারির ভঙ্গি দেখেই বোঝা যায় কোন দিক দিয়ে যোগুবাবু নেমেছিলেন। মশারির ওই একটা পাশই শুধু গোজা নেই, ঝুলে পড়েছে। খাটের পাশ ঘুরে আলনাটার সামনে এসে দাঁড়ালো মিহির। জামা কাপড়ের স্তূপের পেছনে দরজাটা শুধু ছিটকিনি তুলেই বন্ধ নয়,
আড়াআড়িভাবে ইংরেজি এক্সের একটা শুধু রেখার ভঙ্গিতে কাঠ আটা, ভুল করেও যাতে এই দরজা কেউ না খোলে। পশ্চিমের দুটো দরজা, তার কোনোটার সামনেই বারান্দা তৈরি হয়নি। অভিশপ্ত দরজাটাকেও একইভাবে বন্ধ করে রাখা হয়েছিল, কিন্তু যোগুবাবু আজ নিজের হাতে সেটিকে উন্মুক্ত করেছেন, তার প্রমাণও চোখের সামনে। দরজা আটা কাঠটা একপাশে দাঁড় করানো, আর মেঝের ওপর গড়াচ্ছে একটা স্ক্রু ড্রাইভার। 4 হাত পায়ে প্রায় হামাগুড়ি দেওয়ার ভঙ্গিতে একটু চোখ বোলাতেই মিহির 4টে মরচে ধরা স্ক্রুয়েরও সন্ধান পেয়েছে। দরজার ফ্রেমের ওপর দুপাশে 2টো করে লাগানো ছিল। স্ক্রুয়ের চেহারা দেখে মনে হয় বয়সে তারা এই বাড়ির চেয়ে ছোট নয়। দীপক আর অরুণ নিঃশব্দে অনুসরণ করছে মিহিরকে। অমল দরজার সামনে দাঁড়িয়ে আছে। মিহির স্ক্রুগুলো মেঝের ওপর যথাস্থানে নামিয়ে রেখে বলল, কেউ কোনো জিনিস ভুলেও যেন টাচ করবেন না, তাহলে পুলিশ অকারণে হইচই বাঁধাবার একটা সংযোগ পাবে। মিহিরের পেছনে ছায়ার মতো রয়েছে তার 2 চেলা। কোন দিকে তাকাচ্ছে, কি দেখছে, সবটাই নীরবে অনুধাবনের চেষ্টা। মিহির তেপায়া টেবিলটার সামনে এসে দাঁড়ালো। ছোট বড়, নতুন ও ধুলো মলিন শিশি বোতলের স্তূপ। হোমিওপ্যাথিক ও বায়োকেমিকের অরণ্যে অ্যালোপ্যাথিক ওষুধ রসভঙ্গ করছে। লাল পলিথিনের ঢাকনার নিচে গেলাস ভর্তি জল, তার পাশেই যোগবাবুর স্টিল ফ্রেমের চশমা। বাথরুমের দরজার ছিটকিনি খুলে ভেতরে ঢুকলো মিহির। আলোর সুইচটা বাথরুমের ভেতরের ডান দিকে, সেটা জ্বালিয়ে দিল। ছোট্ট বাথরুম, কিন্তু খুব পরিষ্কার। দেখে মনে হয় যোগুবাবু নিজের ঘরের চেয়ে বাথরুমের বেশি যত্ন নিতেন। এমন সময় কলিং বেলের শব্দ। মনে হচ্ছে পুলিশ এসে গেছে। অমলবাবু, আপনি নিচে গিয়ে দরজা খুলে দিন। অমল পেছন ফিরতেই মিহির বলল, ও আর হ্যাঁ, আপনার ভাইদেরও এবার ডেকে আনেন ওপরে। চোখের ইঙ্গিতে দীপক ও অরুণকে অপেক্ষা করতে বলল মিহির। তারপর অমলের কান এড়িয়ে চাপা গলায় বলল, দেখ তো ঘরের কোথাও টর্চ বা মোমবাতি আছে কিনা। কোনো জিনিসে কিন্তু হাত দিবি না। বোঝা গেল পুলিশ আসার আগেই কাজ সারতে চাইছে সে। মিহির নিজেও এদিক ওদিক হাতড়াতে হঠাৎ খাটের পায়ের কাছে এসে যেন নিশ্চল হয়ে গেল। দীপক জিজ্ঞেস করল, কি হলো মিহিরদা? না, তেমন কিছু নয়। খাটের পায়াটা দেখছি নড়ে গেছে, পুরনো দাগ বেরিয়ে পড়েছে পাশ দিয়ে। এই যে একটা হ্যারিকেন পড়ে আছে এখানে, কিন্তু চেহারা দেখে তো মনে হচ্ছে না এতে তেল আছে। না না, তেল নেই, একেবারে খটখটে, কেরোসিনের গন্ধ পর্যন্ত নেই। অরুণ 4 হাত পায়ে ঝুঁকে পড়ে নাক বাড়িয়েছে, কিন্তু হাত দেয়নি। মিনিট 2 সময় পেয়েছিল ওরা যথেষ্ট। ঘরে বা বাথরুমে কোনো টর্চ বা মোমবাতি নেই। দীপক বলল, আচ্ছা, বিছানাটা তো দেখা হয়নি, বালিশের নিচে। মিহির ঘাড় বাঁকিয়ে দীপকের মুখের দিকে তাকালো। কি যেন একটু ভেবে নিয়ে বলল, যাকে থাকলেও কিছু যায় আসে না। টর্চের কাজ সেরে বালিশের তলায় রেখে তারপর যোগুবাবু লাফ মারলেন। আপনারা এখানে কি করছেন? 2 সেপাই সমেত থানার বড়বাবু ঘরের দরজার কাছ থেকেই ধমকে উঠলেন। রক্ত বিরক্ত স্বর। উত্তর না পেলেই এক্ষুনি চালান করে দেবেন এমন একটা ভাব। মিহির ঘুরে দাঁড়িয়ে হাসি মুখে বলল, আসুন আসুন মিস্টার বোস, আমরা মন দিয়ে আত্মহত্যার বিবরণ সংগ্রহের চেষ্টা করছি। আরে মিস্টার ঘটক, আপনি এসেছেন সেটা তো জানতাম না। ভাবলাম পাড়ার ছেলেরা এইসব ব্যাপারে আবার কেন মাথা গলাচ্ছে। মিস্টার বোসের হাসি ভরা হ্যান্ডশেক থেকে ছাড়া পাওয়ার আগেই ইলেকট্রিক শক খাওয়া লোকের মতো চেঁচিয়ে উঠল মিহির, না না, একেবারে না, একদম ছবে না। সবাই তটস্থ। মিহির ধমক লাগালো। একটি অতি উৎসাহী সেপাই মাটির ওপর পড়ে থাকা স্ক্রু ড্রাইভারটাকে কুড়িয়ে নেওয়ার জন্য সবে নিচু হয়েছিল। মিস্টার বোস বললেন, মনে হচ্ছে আপনি অলরেডি একটা সন্দেহজনক গন্ধ পেয়েছেন। গন্ধ নয় মিস্টার বোস,
দুর্গন্ধ। আপনি কি মশাই এর মধ্যে কোনো খুন খারাপির সাসপেক্ট করছেন নাকি? এটা তো একদম সিম্পল কেস অফ সুইসাইড। সুইসাইড? হ্যাঁ, তা ঠিক, আত্মহত্যা। তবে খুব কি সরল ব্যাপারটা। মিস্টার বোস কি উত্তর দেবেন ভেবে পান না। কোথায় অমল বিমলদের তো দেখছি না, কোথায় গেল? আপনি ওদের তলব করেছিলেন বুঝতে পারিনি। বাড়ির বাইরেই দাঁড় করিয়ে রেখে এসেছি, আমি উঠতে দিইনি। ভালোই হয়েছে, চলুন আমরাও নিচে যাই। এই ঘরটা আপাতত পাহারাদারের জিম্মায় থাকুক। আমি শুধু আপনার পারমিশন নিয়ে একটা জিনিস নিচ্ছি। মিহির কয়েক পা এগিয়ে এসে নিচু হয়ে স্ক্রু ড্রাইভারের ডগাটা ধরে সেটাকে সন্তর্পণে তুলে নিল। মিহিরের নির্দেশে একতলার বসার ঘরেই ঢুকেছে সকলে। অরুণ ও দীপকের সঙ্গে এখন সমীরও যোগ দিয়েছে। মিস্টার বোস, আপনার উপস্থিতিতেই আমি কয়েকজনকে কিছু প্রশ্ন করতে চাই। সার্টেনলি। 4 ভাইকে কি একসঙ্গে ডাকবো না আলাদা আলাদা করে? না, সকলের আগে শিবশরণকে ডেকে পাঠান। পাশের বাড়ির ড্রাইভার, ওদের 4 ভাইকে যে বেরোতে দেখেছিল আজ। একটু বাদে শিবশরণ পেল্লাই কর্নিশ ঠুকে ঘরে ঢুকল। বসো শিবশরণ, তুমি তো অমলবাবুদের একটু আগে যাত্রার আসর থেকে ডেকে এনেছো, তাই না? কি করে জানলে ওরা ওখানে রয়েছে? শিবশরণ দাঁড়িয়ে দাঁড়িয়েই জানালো যে 4 ভাই ওর চোখের সামনেই গ্যারাজ থেকে গাড়ি বার করে। তারপর ওর পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়ি দাঁড় করায়। কমল জিজ্ঞেস করে, কে শিবশরণ? যাত্রা শুনতে যাবে নাকি? চলো আমাদের সঙ্গে, মহাজাতি সমিতিতে জমাটি পালা। 4 ভাই গাড়িতে ছিল, তুমি ঠিক দেখেছ? জি সাহেব, জি সাহেব। হয়তো 4 জন লোক ছিল, কিন্তু তার মধ্যে একজন। শিবশরণের ভঙ্গি বিনীত হলেও সে বক্তব্যে অটল। ঠিক কটায় ওরা বেরিয়েছিল? 8:25 সাহেব। বাবা, তুমি তো একেবারে স্টেশনের ঘড়ির মতো হিসেব দিচ্ছ। তোমাকে কি বাবুরা কেউ জিজ্ঞেস করেছিল কটা বাজে? लेकिन आप कैसे? সেই জন্যেই তোমার স্পষ্ট মনে আছে। ঠিক আছে শিবশরণ, ধন্যবাদ, তুমি এবার এসো। শিবশরণের বেরোনো আর বিমলের প্রবেশের ফাঁকে মিস্টার বোস মন্তব্য করলেন, মনে হচ্ছে অ্যালিবাই একটা তৈরি করার চেষ্টা হয়েছে, কিন্তু সত্যি ওরা 4 জন যাত্রার ওখানে এতক্ষণ ছিল কি না। বাধা দিয়ে সমীর বলল, ওটা নিয়ে আর অনুসন্ধানের প্রয়োজন নেই। কমসে কম জনা 4 সঙ্গে এর মধ্যেই কথা হয়েছে, যারা প্রত্যেকেই বলেছে ওরা যাত্রা দেখছিল। 8:35 কি 40 থেকে শিবশরণ ডাকতে না যাওয়া অবধি সারাক্ষণ। আমাদের এখানে তো লোডশেডিং ছিল, ওখানে যাত্রা হচ্ছিল কি করে? পাশের পাড়া হলেও ওটা বোধহয় অন্য ফেস। দরজায় টোকা দিয়ে বিমল ঘরে ঢুকল। বেশ আদব কায়দা রপ্ত করেছে। চুলের বাহার ও পোশাকের পরিবর্তন সত্ত্বেও ভাইয়ে ভাইয়ে মুখের মিল ধরা যায়। বয়সের ফারাকও বেশি নয়, 24 কি 28। যোগবাবুর মৃত্যুতে আপনারা 4 ভাই শুধু লাভবান হবেন, তাই না? আমরা ছাড়া মামার তো আর কেউ নেই। প্রথম প্রশ্নের খেই ধরে যোগবাবুর ব্যক্তিগত জীবনের কথাও কিছু কিছু জানা গেল। রীতিমতো স্ট্রাগল করেছেন জীবনে। ট্রাক ড্রাইভার থেকে মেকানিক, তারপর নিজের গাড়ি ও গ্যারাজ। বিয়ে করার আর সুযোগ হয়নি। প্রতিষ্ঠিত হওয়ার পর এই 4 ভাইকে নিয়ে এসেছিলেন নিজের গা থেকে। নিজের ভাগ্নেও নয়, কোন এক দুঃসম্পর্কের বিস্তৃত দিদির ছেলে। কথার মোড় ঘুরিয়ে মিহির বলল, আপনারা তো 8:30 নাগাদ আজ বেরিয়েছিলেন, তার যোগবাবুর সঙ্গে শেষ কখন দেখা হয় আপনাদের? ধরুন না, বেরোবার ওই মিনিট 5 আগে। ওনার খাবার থালাটা আনতে গিয়েছিলাম। মামা আবার 7:30টার মধ্যে রোজ খাওয়া সেরে ফেলে। আপনাদের বাড়িতে তো কাজের লোক নেই? রান্নার? না না, রান্নার লোক সব খাবার দাবার বেড়ে ওই 7টা নাগাদ চলে যায়। আমাদের মধ্যেই কেউ পরে গিয়ে থালা বাসনে নিয়ে আসে। মামা নিচে খেতে নামেন না। আচ্ছা আচ্ছা, আপনি যখন আজ থালাটা আনতে যান
যোগুবাবুর কথাবার্তায় অস্বাভাবিক কিছু চোখে পড়েছিল। উনি নিশ্চয়ই জেগেই ছিলেন তখনও। একটা দীর্ঘশ্বাস চাপার চেষ্টা করল বিমল। নিচু গলায় চোখ নামিয়ে বলল, তখন তো আর বুঝিনি, এখন মনে হচ্ছে। মামা বলেছিল ব্যবসাটার দিকে আর একটু মন দে, বুঝলি? সবাই মিলে। মিহিরের গলাটাও এবার ব্যথিত শোনাল। সত্যি বোঝা বড় দুষ্কর। লোকে কি অর্থে কখন কোন কথাটা বলে। আচ্ছা, রাস্তার দিকের ওই সাংঘাতিক দরজাটা নিশ্চয়ই বন্ধই ছিল তখন, না হলে তো ঘরে ঢোকা মাত্রই আপনার চোখ পড়তো, তাই না? আরে বন্ধ ছিল বই কি, বাড়ি তৈরি হওয়ার পর থেকে যেটা কখনো খোলা হয়নি। হঠাৎ না, ধরুন শুধু কাঠের টুকরোটা খোলা রয়েছে কিন্তু পাল্লা দুটো বন্ধ। একটু ভালো করে ভেবে বলুন। একটু সময় নিল বিমল, তারপর 2-3 বার জোরে ঘাড় নেড়ে বলল, না না, আমার স্পষ্ট মনে আছে, পুরো বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ ছিল। বিমলকে ধন্যবাদ জানিয়ে বাইরে অপেক্ষা করতে বলল মিহির। মিস্টার বোসের দিকে তাকিয়ে বলল, আর কোনো জিজ্ঞাসাবাদের দরকার নেই আমার, তবে ওই অধিকন্ত ন দোষায় না কি যেন বলে, তারই খাতিরে নিয়ম রক্ষা করব আর কি। বিমলকে যে প্রশ্ন দিয়ে প্রথম আঘাত করেছিল, বাকি 3 ভাইকেও তাই করেছে মিহির। অবশ্য উত্তরদাতাদের প্রতিক্রিয়া এক হয়নি। একজন রেগেছে, একজন বিস্মিত হয়েছে, আর শেষজন ব্যথিত। মিহির জনে জনে বাকি 3 ভাইকে আর একটি শুধু প্রশ্ন করেছে, রাস্তার দিকে দরজাটা কি খোলা ছিল? সকলেই বলেছে না, তবে তারা মামার ঘরে শেষবারের মতো ঢুকেছে বিভিন্ন সময়। বিমল থালা নিয়ে আসার পরে নির্মল ঢুকেছিল যাত্রা দেখতে বেরোবার ঠিক আগের মুহূর্তে। সেও জোর দিয়েই বলেছে যে দরজায় কাঠ সাঁটা ছিল, না হলে ঠিকই চোখ পড়ত তার। চতুর্থ ভাইকে বিদায় করার পর মিহির বলল, মিস্টার বোস, আসল কাজ শেষ, তবে অদূর ভবিষ্যতে বিচারকদের তত্ত্ব করার জন্য 2টি দায়িত্ব আপনি হয়তো পালন করতে পারেন। 1, এই স্ক্রু ড্রাইভারের হাতলের ছাপটা পরীক্ষা করা। 2, কমলকে লকআপে ভরে আপনাদের একটু ব্যবস্থা করা, মানে স্বীকারোক্তি। মিস্টার বোস একটু অবাক হয়ে প্রশ্ন করলেন, হাতের ছাপের ব্যাপারটা না হয় বুঝলাম, কিন্তু সবাইকে ছেড়ে শুধু কমল কেন? এই 4 ভাইয়ের মধ্যে ওইটাই সবচেয়ে ভীত দুর্বল প্রকৃতির। ইন্টারোগেশনের মধ্যেই সেটা। মিহিরের প্রথম কটু প্রশ্নবাণের তাৎপর্য এবার সকলেই বুঝতে পেরেছে। মিহিরের নির্দেশে 4 ভাইকেই এবার একসঙ্গে ডেকে আনা হয়েছে ঘরে। অমল সবচেয়ে সপ্রতিভ স্বভাব, চেয়ার টেনে বসতে যাচ্ছিল। লাফিয়ে উঠল মিহির, বসছিস কি? দাঁড়িয়ে থাক, ওই দেয়ালে পিঠ রেখে যা। মিহিরের রুদ্র মূর্তি দেখে প্রতিবাদ করতে গিয়েও নিজেকে সামলে নিল অমল। 4 ভাই যেন ফায়ারিং স্কোয়াডের সম্মুখীন। মিহির তাদের সামনে দিয়ে ঘরের এ মাথা থেকে ও মাথা টহল দিতে দিতে ছোড়া ছোড়া বাক্যে একের পর এক রহস্যের দরজা খুলে চলল। আমার প্রথম সন্দেহ ওই আর্তরব, যা আত্মঘাতী মানুষের পক্ষে বেমানান। দ্বিতীয় সন্দেহ লোহার শিকে কাপড়ের ফালি। শুধু তাই নয়, যোগুবাবু পড়ার সময় ওই শিকে ধাক্কা খেয়েছেন, তা না হলে ওইভাবে তিনি পড়তেন না। যে আত্মহত্যা করবে সে ওটা বাঁচিয়েই করবে। তৃতীয় সন্দেহ, অমল আমাদের নিয়ে যোগুবাবুর ঘরের সামনে পৌঁছে নির্দ্বিধায় চাবি ঢুকিয়ে ঘরের দরজা খুলে দিল। দরজা লক, ভেতর থেকেও তো যোগুবাবু বন্ধ করে রাখতে পারতেন, তাহলে চাবি ঘুরিয়েও খুলতো না। এতটা নিশ্চিত হলো কি করে, বিশেষ করে এরকম দুর্ঘটনার পর? এবার আর সন্দেহ নয়, প্রমাণ। যে দরজা যোগুবাবুর মৃত্যুর কারণ সেটা আটা ছিল একটা কাঠের ফালি দিয়ে, স্ক্রু লাগিয়ে। মোর্চে ধরার 4টে স্ক্রুও রয়েছে একটা স্ক্রু ড্রাইভারও। কিন্তু হঠাৎ 4 ভাইয়ের দিকে ফিরে তাকালো মিহির। না, কোনো বিকার নেই তাদের। মিহির আবার শুরু করল,
কিন্তু এতদিনের পুরনো স্ক্রু অন্ধকারের মধ্যে খুললেন যোগবাবু, অথচ তাতে কোনো আঁচড়ের চিহ্নটি নেই। একবারও হাত ফসকে স্ক্রু ড্রাইভার স্লিপ করেনি বা স্ক্রুয়ের মাথায় স্ক্রু ড্রাইভার বসাবার চেরা ঘাটটার বাইরে পড়েনি। মামার মতোই মেকানিক। অমলের অধ্যত্বকে এক ফুতে নিভিয়ে দিল মিহির। কিন্তু বিশ্বকর্মাও অন্ধ হলে হাতড়াতে বাধ্য। 8:30 থেকে লোডশেডিং, ঘরে কোনো মোমবাতি বা টর্চ নেই। চশমাটা রয়েছে টেবিলে। আত্মহত্যার সব ব্যবস্থা করার পর কেউ নিশ্চয়ই চশমাটা ঘরের আর এক প্রান্তে টেবিলের ওপর খুলে রেখে আসে না। আবার অমলের অচঞ্চল গলা শোনা গেল, মনে হচ্ছে ঘরে একটা হ্যারিকেন আছে, কিন্তু এক ফোঁটা তেল নেই তাতে। বহুদিন হাত পড়েনি। এর থেকে কি দাঁড়াচ্ছে তাহলে ব্যাপারটা? এই 4 মক্কেলি আর যাত্রা দেখতে বেরোবার আগে সব ব্যবস্থা করে গিয়েছিলেন। হয় ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়েছিলেন মামাকে, তারপর ওই দরজাটি খোলা, কিংবা যোগুবাবু সত্যি ঘুমিয়ে পড়ার পর। ও আরেকটি কথা, ওই দরজার ছিটকিনিটাতেও দেখবেন তেল দেওয়া হয়েছে। এটা নিশ্চয়ই আত্মহত্যাকারীর। মিহির, সবই মানছি, কিন্তু 10:30টার সময় যোগুবাবু যখন... মিস্টার বোসের দিকে পেছন ফিরে মিহির 4 ভাইয়ের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে এক মুখ হাসি নিয়ে বলল, সত্যি বাংলা খাটের বেজায় ওজন। ও জিনিস আপনারা একসঙ্গে 4 জনে হাত না লাগালে ঘোরাতে পারতেন। একটা অস্ফুট আর্তনাদ করে কমল মেঝের ওপর পড়ে গেল। কি বলেছিলাম মিস্টার বোস, হত্যাকারীদের মধ্যে সবচেয়ে দুর্বল চরিত্র। মন্তব্যের সঙ্গে একটা সিগনিফিকেন্ট ইঙ্গিত পাঠিয়ে দিল মিহির থানার বড়বাবুর কাছে। প্লিজ মিহির, এবার শেষ করুন। যোগুবাবু ঘুমিয়ে পড়ার পর তার খাটটাকে এই 4 জনে মিলে ঘুরিয়ে দিয়েছিল। আপনি ওপরে গিয়ে লক্ষ্য করলেই দেখতে পাবেন যে ঘুরিয়ে বসাবার পর খাটের 4টে পায়া ঠিক দাগে দাগে মেলেনি। মেঝেতে পুরনো দাগের সঙ্গে একটু ছাট হয়ে গেছে। ব্যাপারটা কি বুঝেছেন এবারে? যোগবাবু হোমিওপ্যাথির ভক্ত হলেও ডায়াবেটিস খান, তার মানে তিনি ডায়াবেটিক। চশমা খুলে শোন, রাত্রিরে বাথরুম করবার জন্য তাকে উঠতেই হয়। আজও উঠেছিলেন এবং অভ্যাসবশত খাটের বাঁ দিক দিয়ে নেমে সামনেই বাথরুমের দরজায় ছিটকিনি খুলে। কিন্তু আজ তিনি তার হিসেবে সব ঠিক করলেও যে দরজাটা খুলেছিলেন সেটা বাথরুমের নয়, মৃত্যু। মাই গড, মাই গড। 20 বছরের পুলিশ জীবনের অভিজ্ঞতা সত্ত্বেও মিস্টার বোস বিচলিত। দীপক, অরুণ ও সমীরের কথা না বলাই ভালো। পরের দিন সন্ধেবেলায় মিস্টার বোসের ফোন এলো মিহিরের কাছে। স্ক্রু ড্রাইভারে যোগুবাবুর হাতে স্পষ্ট ছাপ পাওয়া গেছে। অর্থ জলপথ। 5-6 বছরের পুরনো স্ক্রু খোলার জন্য যেরকম হাতের মোচড় ও চাপ লাগে, তাতে হাতের ছাপ সব ঘষে গিয়ে তালগোল পাকিয়ে যাওয়ার কথা। যোগুবাবু ঘুমিয়ে পড়ার পর তার হাতের ছাপ বসিয়ে নিয়েছিল ফণিরা স্ক্রু ড্রাইভারের হাতলে।